আচ্ছা, আপনারা কি ভিডিও দেখেন যে ভিডিওগুলো করা হয়? স্ক্রিন রেকর্ড? হ্যাঁ, স্ক্রিনশট কি দেখেন আপনারা? ওই যে আপনাদের যে ইউটিউবে দেওয়া হয় এগুলো কি আপনারা দেখেন? লাস্ট লাস্ট দুইটা আমি দেখতে পাইনি, তার আগে দেখছিলাম বাকিগুলো 4-5। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা যে সিভিএলএম সম্পর্কে আজকে জানবো সেটা হলো মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি। তো ইমপ্লিমেন্ট হাউসকিপিং অ্যাক্টিভিটি, তার মানে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, ইমপ্লিমেন্ট হাউসকিপিং অ্যাক্টিভিটি, এটা সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জানবো। তাহলে আমাদের এই 5 নাম্বার সিভিএলএম এর নাম কি? মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, ইমপ্লিমেন্ট হাউসকিপিং অ্যাক্টিভিটি। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম বিষয় কিন্তু সিভিএলএমটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমরা সিভিএলএম এর নাম দিয়ে আমরা কি বুঝলাম? একটা ট্রেনিং এ কোন একটা ইকুইপমেন্ট বা হাউসকিপিং এর যে বিষয়টা, এটা আপনি কিভাবে, এই ফ্যাসিলিটি কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? এই সম্পর্কে আমরা আজকে সেশনটা কন্টিনিউ করব। তাহলে আমরা যদি একটু ভূমিকার দিকে যাই বা সামারির দিকে যাই, তাহলে এখানে ইংলিশে দেওয়া আছে, আমি বাংলাটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। হাউসকিপিং বলতে ঘর বা কর্মস্থলকে পরিষ্কার, সুন্দর, গোছানো বা ব্যবহার উপযোগী রাখাকে বোঝায়। তাহলে এবার যদি আমি বলি হাউসকিপিং বলতে কি বুঝি? হাউসকিপিং বলতে হলো আপনার ঘর বা কর্মক্ষেত্র, যে কোনো জায়গায় পরিষ্কার, সুন্দর, গোছানো বা উপযোগী রাখাকে বোঝায়। যখনই আপনার ঘরকে সুন্দর, উপযোগী রাখবেন, কর্মস্থলে কাজ করার মতো পরিবেশে রাখবেন, তখনই কিন্তু এটা হাউসকিপিং ইনশিওর হয়ে যাবে। এতে দৈনন্দিন ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকে। ভালো হাউসকিপিং নিশ্চিত করে যে আসবাবপত্র, কাপড়, বৈদ্যুতিক তার, ফ্যান, বাল্ব, টেপ, তারপরে ইত্যাদি ঠিকমতো কাজ করছে এবং নিরাপদ আছে। তাহলে ভালো হাউসকিপিং ভিতরে কি থাকতে হবে? যে আমার যেই কর্মসংস্থানের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং এগুলো নিরাপদে আছে কিনা। যখনই এগুলো সঠিকভাবে কাজ করবে এবং নিরাপদে থাকবে তখনই কিন্তু সেটা গুড হাউসকিপিং ইনশিওর হবে। এতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধেও সাহায্য করে। এবার যদি আপনাকে বলা হয় হাউসকিপিং আমাদের কিভাবে সাহায্য করে? হাউসকিপিং আমাদের অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে আমাদেরকে সাহায্য করে। যখন আপনি সবকিছু গুছিয়ে রাখবেন তখন কিন্তু আপনার দুর্ঘটনা হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ওয়ার্কশপ পরিষ্কার ও সুশৃঙ্খল রাখাকেও হাউসকিপিং বলা হয়। তার মানে উপরে আমরা যেটা পড়েছি, প্রশিক্ষণ হতে পারে, তারপরে প্রতিষ্ঠানের ওয়ার্কশপ হতে পারে। এগুলো যখন আপনি নিজের পরিষ্কার, বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, সুশৃঙ্খলভাবে রাখবেন তখন সেটা কিন্তু হাউসকিপিং বলা হয়। তার মানে কি আমরা এই ভূমিকা দিয়ে মনে হয় কি যে বড় একটা ভূমিকা ছিল কিন্তু আমাদের সিবিএলএম এ। সেই বড় একটা ভূমিকাকে আমরা কিন্তু শর্টভাবে এখানে প্রেজেন্ট করছি না? আপনারা কি বুঝতে হ্যাঁ, পেরেছেন ভূমিকাটা? হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে ক্লিয়ার। জি স্যার। আচ্ছা। তার মানে দেখেন এখানে কিন্তু আমি চেষ্টা করেছি যে আপনাদের যে কথাগুলো সবসময় বলেন, যে শব্দগুলো সবসময় ব্যবহার করেন, ওই শব্দগুলো দিয়েই এখানে প্রেজেন্ট করা। কিন্তু সবকিছু তো সম্ভব হয় না। যতটুকু পারছি আপনাদের মানে চলিত ভাষায় যতটুকু সম্ভব হয়েছে বাংলায় আমি এখানে প্রেজেন্ট করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এবার যদি বলা হয় হোয়াট ইজ হাউসকিপিং? তার মানে দেখেন আপনার সামনে ভূমিকাটা এমনভাবে প্রেজেন্ট করেছি যে দেখেন এবার যদি বলা হয় হাউসকিপিং কি আপনি বলতে পারবেন না? যে আমার কর্মসংস্থান, প্রতিষ্ঠান যেকোনো জায়গাকে পরিষ্কার, সুশৃঙ্খল রাখাকে হাউসকিপিং বলে। কি হতে পারে না এটা? জি স্যার। আচ্ছা। তারপরে কথাটা ক্যারেক্টারিস্টিক। দেখেন, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। প্রশ্নর প্যাটার্নটা আপনার বুঝতে হবে। এই ক্যারেক্টারিস্টিক অর্থটা কি? বৈশিষ্ট্য। ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। একটি অর্গানাইজ মানে কি? পরিচালনা করা নাকি? সংস্থা। অর্গানাইজ, অর্গানাইজেশন মানে সংস্থা, অর্গানাইজড মানে কি? পরিচালনা করা বা করেছেন এটা বোঝানো। ইডি যোগ হয় কখন? পাস্ট টেন্স যখন হয় তখন হয়। তাহলে একটি সুশৃঙ্খল ও ভালোভাবে পরিচালিত ওয়ার্কশপের বৈশিষ্ট্য কি?
তার মানে মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে বা কোনো একটা কর্মসংস্থান আছে, এখানে খুব সুন্দরভাবে মনে করেন শৃঙ্খলা বজায় রাখে, সুশৃঙ্খলভাবে থাকে এবং মনে করেন যে এই 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 যে সুশৃঙ্খল বা নিরাপদে যে রাখার যে প্রক্রিয়া, এইগুলার বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ, এগুলোর বৈশিষ্ট্য কি কি? তো ১ নাম্বারে কি লেখা আছে? সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট উইথ ইমার্জেন্সি প্রসিডিউর। নিরাপদে কাজ, নিরাপদে কাজের পরিবেশ ও জরুরি নিয়ম থাকা। যখনই আপনার এই যে আপনি হাউসকিপিং ইনশিওর করবেন, তখন কিন্তু নিরাপদে কাজের পরিবেশ ও জরুরি নিয়ম থাকবে। তারপরে ফার্স্ট এইড প্রসিডিউর অ্যাভেলেবেল। তার মানে কি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থাকা। যখনই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে তখন কিন্তু আপনার গুড হাউসকিপিং ইনশিওর হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এগুলা? তারপরে এখানে লেখা আছে চলাচলের রাস্তা ও নিরাপত্তা এলাকা চিহ্নিত করা। চলাচলের রাস্তা, আপনার মনে করেন চলাচলের রাস্তা আপনার সিঁড়ি, আপনি যদি এখন মনে করেন মই দিয়ে যদি আপনি দোতলায় ওঠেন, তাহলে কি এটা নিরাপদভাবে কি আপনি চলাফেরা করলেন? নাকি যদি আপনার নির্দিষ্ট কোনো জায়গা থাকে চলাচলের জন্য, যেরকম সিঁড়ি বা লিফট, যেটাই হোক, ওটা যদি আপনি ব্যবহার করেন, কোনটা আপনার জন্য উপযুক্ত বা নিরাপদ বলতে পারবেন? অবশ্যই আপনার জন্য সিঁড়ি বা লিফট এটা কিন্তু সবথেকে নিরাপদযুক্ত। কিন্তু আপনি যদি মনে করেন এই যে রাস্তাটা ফলো না করে যদি আপনি দোতলাতে আপনি মোয়ের মাধ্যমে উঠতেছেন বা অন্য কোনো মাধ্যমে ওঠেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য নিরাপত্তা ইনশিওর হবে না। এবার কি বলছে? সাফিসিয়েন্ট ওয়ার্কিং স্পেস ফর এভরিওয়ান। সবার জন্য পর্যাপ্ত কাজের জায়গা থাকা। তার মানে কি সবার জন্য যখন পর্যাপ্ত কাজের জায়গা থাকবে তখন কিন্তু এটা গুড। স্যার হ্যালো জি, স্যার জি। স্যার আমার স্ক্রিন স্যার গোলা গোলা হয়ে গেছে স্যার, দেখা যাচ্ছে না। আপনি আইটির স্টুডেন্ট আমারটাও না? পুরো ঘোলাঘোলা। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমিও দেখতেছি না আসলে, অনেকক্ষণ যাবত ঘোলাঘোলা। আমি এই কারণে মাত্র ওয়াইফাই ওদের ফোন দিলাম, তো ওরা বলতেছে যে 24 এমবিপিএস পাচ্ছেন স্যার। তা আমি বলি ফোন চালাচ্ছি দুইটা, হ্যাঁ, আচ্ছা কিন্তু নাজমুল, দেখতেছি আপনি না কি দেখতে আসলে। পাচ্ছেন? বাকিরা কি দেখতে পাচ্ছেন? না স্যার, এটা আমারও প্রবলেম হইতেছে। আমি বলতেছিলাম স্যার পিডিএফটা দিয়ে দিলে আমরা পিডিএফটা দেখি আপনার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আচ্ছা, তার মানে সবাইকে। আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি, তাই না? তাহলে এটা আপনাদের বোঝানোর বিষয়, আসলে আমি সেই জন্য বুঝিয়ে দিয়েছি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তারপরে হোয়াট আর দ্য সেফটি ফ্যাক্টর ইন এ ওয়ার্কপ্লেস অর ল্যাবরেটরি। তার মানে ওয়ার্কশপ বা ল্যাবরেটরির নিরাপত্তার বিষয়গুলো কি কি? ঠিক আছে? ফ্যাক্টর বলতে বোঝায় কি জানেন? বিষয়গুলি, মূল বিষয় এটা বোঝানো হয়। তো হোয়াট আর দ্য সেফটি ফ্যাক্টরস ইন এ ওয়ার্কশপ অর ল্যাবরেটরি। তো এখানে কি কি আছে? দুর্ঘটনা এড়াতে যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করা। যখনই আপনি ওয়ার্কশপ বা আপনার যে ল্যাবরেটরি যেটা আছে এটা নিরাপত্তার বিষয়গুলো আপনি মাথায় রাখবেন বা বিবেচনা করবেন, তখন আপনার সবার আগে দেখতে হবে কি দুর্ঘটনা এড়াতে যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করতে হবে। কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে নিয়মিত যদি আপনি যন্ত্রপাতি পরীক্ষা করেন তাহলে কিন্তু আপনার ওয়ার্কশপ বা ল্যাবরেটরি যেটা থাকবে সেটার নিরাপত্তা কিন্তু ইনশিওর হবে। সুরক্ষা পোশাক ও যন্ত্রপাতি সঠিকভাবে সংরক্ষণ করা। তারপর নিরাপত্তা চিহ্নিত ও নির্দেশনা মেনে চলা। যখনই আপনি নির্দেশনা মেনে চলবেন, প্রতি কর্মী যদি নির্দেশনা মেনে চলে আর নিরাপত্তা চিহ্ন যদি মেনে চলে, তো সেক্ষেত্রে কিন্তু আমার যে ওয়ার্কশপ আছে এর কিন্তু নিরাপত্তা নিশ্চিত হবে। এটা মিউট করে রাখি, যাদের দরকার নেই তারা একটু মিউট করে রাখি। কার মাইক থেকে যেন আওয়াজ আসতেছে, একটু মিউট করে রাখি। তবে প্রাথমিক চিকিৎসা বাক্স প্রস্তুত রাখা। যখনই আপনি প্রাথমিক চিকিৎসার যে ইটা থাকবে, বক্সটা থাকবে, এটা আপনি প্রস্তুত রাখবেন, তখন কিন্তু আপনার নিরাপত্তা নিশ্চিত হবে। তার মানে বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো বা বড় কোনো একটা ইনজুরি হতে পারতো, শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার কারণেই কিন্তু সেটা সলভ হয়ে যেতে পারে। এটা একটা কারণ হতে পারে। এখানে আমি 13টা পয়েন্ট দিয়েছি, আপনাদের 13টা পয়েন্টই এখান থেকে করতে হবে, বিষয়টা এরকম না। আপনি এখান থেকে দেখবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল, সেই অনুযায়ী আপনি এখান থেকে 5-6টা এখান থেকে পয়েন্ট আপনি নেবেন। 5-6, কমপক্ষে 5-6টা পয়েন্ট আপনি পড়বেন। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আমি 13টা দিয়েছি এই জন্য যাতে আপনি চুজ করতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে?
তারপরে আপনার ওয়ার্কশপ বা ল্যাবরেটরির নিরাপত্তা বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন তখন কিন্তু এটাও আপনার মাথায় রাখতে হবে, অনিরাপদ ব্যবস্থা কর্তৃপক্ষকে জানানো। যখন অনিরাপদ কোনো একটা ব্যবস্থা হয় তখন যদি আপনি কোনো কর্তৃপক্ষকে জানান তখনও কিন্তু নিরাপত্তার বিষয়গুলা মাথায় মানে নিশ্চিত হবে, ইনশিওর হবে, এই একটা বিষয়। সবাইকে এটা বুঝতে পেরেছি কোশ্চেনটা? জি। What are the basic content and feature of a first aid kit? What are the basic content and feature of a first aid kit? একটি প্রাথমিক, এই ফার্স্ট এইড কিট বলতে বোঝাচ্ছে প্রাথমিক চিকিৎসার যে সরঞ্জাম, ঠিক আছে? তাহলে প্রাথমিক চিকিৎসার বক্সের মৌলিক উপকরণ ও বৈশিষ্ট্য কি কি? তার মানে মনে করেন আপনার যেই ফার্স্ট এইড যে বক্সটা থাকবে, এই বক্সটার মনে করেন প্রাথমিক বা মৌলিক যে উপকরণগুলো থাকবে এইগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে, মানে কি কি হতে হবে, ঠিক আছে? তার মানে আমার একটা ফার্স্ট এইড একটা বক্স আছে, যেই বক্সের মাধ্যমে কেউ একটা ইনজুরি হলে আমি তাকে ইনস্ট্যান্ট কি দিব, ইনস্ট্যান্ট তাকে আমি মনে করেন চিকিৎসা দিব। তো সেক্ষেত্রে আমার এই বক্সের বৈশিষ্ট্য কি কি থাকতে হবে? তাহলে অবশ্যই কি হতে হবে, স্ট্রং অ্যান্ড ডাস্ট প্রুফ কন্টেইনার। তাহলে অবশ্যই আমার কি হতে হবে, স্ট্রং, মজবুত অ্যান্ড ডাস্ট প্রুফ, ধুলাবালি প্রতিরোধক আমার কি লাগবে, একটা কন্টেইনার অথবা একটা বক্স কিন্তু আমাদের প্রয়োজন হবে, বা বাক্স যেটাকে আমরা বলি। তারপরে দেয়ালে লাগানো যায় এমন তালাবদ্ধ রাখা উচিত নয়, দেয়ালে লাগানো যায় এমন তালাবদ্ধ কিন্তু রাখা যাবে না। তারপরে প্রাথমিক চিকিৎসা নির্দেশনা থাকতে হবে, যেগুলো আমি আপনাদের জন্য কঠিন হয় সেগুলো আর বুঝিয়ে দিচ্ছি না। প্রাথমিক চিকিৎসা নির্দেশনা থাকবে। মনে করেন বক্স আপনার কাছে আছে কিন্তু আপনি আরেকজন ইনজুরি হয়েছে কিন্তু আপনি বক্স কিভাবে ব্যবহার করতে হবে এটা আপনি জানেন না। যখন ওই বক্সের ভিতরে বিভিন্ন নির্দেশনা থাকবে যে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সে বক্সটা সহজেই ব্যবহার করতে পারবে যদি সে কখনো ব্যবহার নাও করে থাকে। তারপরে জীবাণুমুক্ত ব্যান্ডেজ। আপনি যেকোনো কোশ্চেন অ্যান্সার করার সময় পুরো একদম ফিজিক্যাল লাইফে চলে যাবেন। কোথায় চলে যাবেন? কোথায় চলে যাবেন? ফিজিক্যাল ফিজিক্যাল লাইফে চলে যাবেন। যে একজন এখনই কি হয়েছে, ইনজুরি হয়েছে, আমি তাকে এখন ফার্স্ট এইড বক্সের মাধ্যমে বা বাক্সের মাধ্যমে আমি তাকে কি করতে চাচ্ছি, তাকে আমি চিকিৎসা দিতে চাচ্ছি। এখন এই বক্সের ভিতরে কি কি থাকা উচিত আর কিভাবে থাকা উচিত? তাহলে অবশ্যই এটা জীবাণুমুক্ত একটা ব্যান্ডেজ থাকা উচিত, যেটা আমরা গজ কাপড় বলি বাংলায়। জীবাণুমুক্ত চোখের প্যাড থাকা উচিত, বড় ক্ষতের ঢাকনা থাকা উচিত, ঠিক আছে? ত্রিভুজ ব্যান্ডেজ থাকা উচিত, সেফটি পিন থাকা উচিত, ঠিক আছে? ছোট মাঝারি বড় জীবাণুযুক্ত ড্রেসিং থাকা উচিত, আঠাযুক্ত টেপ থাকা উচিত। আঠাযুক্ত টেপ দিয়ে আমরা কি করব, মনে করেন সে যদি কেটে যায় ওই জায়গায় বায়োডিন দিয়ে হোক, অ্যাক্সোসল দিয়ে হোক, ওইটা সুন্দর করে পরিষ্কার করে আমরা কিন্তু রক্ত বন্ধ করার জন্য বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আমরা আঠাযুক্ত টেপের মাধ্যমে কিন্তু এটা লাগিয়ে দিতে পারি। রাবার বা ক্রেপ ব্যান্ডেজ, তারপরে কাঁচি, তারপরে একবার ব্যবহারযোগ্য গ্লাভস। বারবার ব্যবহারযোগ্য গ্লাভস তো কখনো জীবাণু মুক্ত হতে পারে না। তার মানে অন টাইম যে গ্লাভস গুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করব। তো এইটাও কিন্তু একটা বক্সের ভিতর থাকা উচিত। এটাও কিন্তু একটা বক্স, মানে ওই যে ফার্স্ট এড কিটের কিন্তু একটা বৈশিষ্ট্য। চোখ পরিষ্কারের পাত্র। আমি কি বোঝাতে পেরেছি এগুলা? জি স্যার। জি স্যার। ওকে। এবার তাহলে আমাদের ওই সেকশনটা শেষ। এবার আমরা আরেকটা সেকশনে আসবো। স্ট্রং স্টোরেজ, সরি, এখানে দেখছিলাম যে স্ট্রং এর আরেকটা বিষয় আছে। আচ্ছা, দাহ্য ও বিষাক্ত পদার্থ সংরক্ষণ। দাহ্য পদার্থ মানে আমরা বুঝি সবাই, দাহ্য পদার্থ কি? অ্যালকোহল। জি, আগুনে যেটা মানে আগুন ধরে যেটা আর কি। আচ্ছা, মনে করেন কেরোসিন, তারপরে পেট্রোল, পেট্রোল, অকটেন, অকটেন, অ্যালকোহল। হ্যাঁ, মোবিল, এগুলো কি দাহ্য পদার্থ, ঠিক আছে? এগুলো দাহ্য পদার্থ। আর বিষাক্ত পদার্থ সংরক্ষণ। তাহলে এবার আমরা কি শিখব, আমরা কোনো দাহ্য পদার্থ অথবা বিষাক্ত যে পদার্থগুলো আছে এগুলো কিভাবে সংরক্ষণ করব, কিভাবে এগুলোকে আমরা মনে করেন সংরক্ষণ করে কিভাবে রাখবো এই সম্পর্কে শিখব। তো দাহ্য বিষাক্ত পদার্থ সঠিক নিয়মে সংরক্ষণ না করলে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও স্বাস্থ্য ঝুঁকি হতে পারে।
তাই এইসব পদার্থ নিরাপদ ও নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা প্রয়োজন। এবার যদি বলা হয় যে দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ সংরক্ষণ করা কেন গুরুত্বপূর্ণ? তাহলে এখান থেকে কিন্তু এই সংজ্ঞাটা আপনি এখানে উঠায় দিতে পারেন যে অগ্নিকাণ্ড ও স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। বিষাক্ত পদার্থের মাধ্যমে কি হতে পারে? আমাদের নাকের মাধ্যমে ঢোকা বা গালের মাধ্যমে ফুসফুসেতে যেয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি করতে পারে। তারপরে হঠাৎটা storage requirement to flammable and poisonous materials, দাহ্য ও বিষাক্ত পদার্থ সংরক্ষণের নিয়ম কি কি? ঠিক আছে, দাহ্য এবং বিষাক্ত পদার্থ যেগুলো থাকবে এগুলো সংরক্ষণ করবেন আপনি কিভাবে? তাহলে আপনি এগুলো সংরক্ষণ করতে পারেন দাহ্য বিষাক্ত পদার্থের সঠিক লেবেল লাগাতে হবে। লেবেল লাগানো মানে মনে করেন প্রতিটার একটা ধারা আছে যে এটা আসলে কোন লেভেলে আপনাকে ক্ষতি করতে পারে, আসলে কোন লেভেলে আছে, এগুলো যখন আপনি চিহ্নিত করবেন, সেটা স্টিকার দিয়ে হোক, কাগজ দিয়ে হোক, তখন কিন্তু সহজেই মানুষ এগুলো থেকে আপনি মানে দূরে থাকবে এবং এগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণের জায়গা তালাবদ্ধ, বায়ু চলাচল মুক্ত হতে হবে। যখন মনে করেন কোথাও দাহ্য পদার্থ পড়ে আছে, এখানে যদি সংরক্ষণের জায়গাটা তালাবদ্ধ করে রাখেন, তখন সেক্ষেত্রে কিন্তু এটাও আপনার সংরক্ষণের একটা বিষয় হয়ে গেল। বায়ু ও চলাচল মুক্ত হতে হবে কেন? বায়ু ও চলাচল মুক্ত এই জন্য হতে হবে, মনে করেন যদি কোনো বিষাক্ত পদার্থ ওই জায়গায় পড়ে থাকে, আর যদি ওই জায়গা থেকে বায়ু ও চলাচল মুক্ত মানে বায়ু মানে বাতাস চলতে থাকে, তো 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 তখন কি হবে? তখন তালাবদ্ধ থাকলেও কিন্তু বাতাসের মাধ্যমে অন্যদের এটা ক্ষতি করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কি হতে হবে? বায়ু এবং চলাচল যুক্ত হতে হবে। তারপরে পণ্যের মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যেকোনো পণ্যের মেয়াদ যখন আপনি স্পষ্টভাবে উল্লেখ করবেন, তখন কিন্তু ওই জিনিসটা নষ্ট হওয়ার আগেই কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি এগুলা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সারসংক্ষেপে এখানে লেখা আছে দাহ্য ও বিষাক্ত পদার্থ সঠিকভাবে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। এইসব পদার্থের লেবেল লাগানো, নিরাপদ স্থানে রাখা এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন। এছাড়া নিরাপত্তা চিহ্নিত করার জন্য মনে করেন আমাদের এই যে ফায়ার এক্সটিংগুইশার যেটা আছে, এগুলোর মাধ্যমে স্থানীয় নিয়ম মেনে সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এইটা কি আমরা চিনি? আমরা পড়েছিলাম না, মনে আছে? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে কি করে আমাদের যেকোনো আগুন নিভানোর জন্য কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। যেরকম ওই লাল একটা দেখেন না? যেকোনো প্রতিষ্ঠানে হোক, ইসের মতো হোক, ওই যে সিলিন্ডার আমরা যে বলি গ্যাসের সিলিন্ডার দিয়ে গ্যাস দিয়ে আমাদের ওই জি স্যার, আগুন, দেওয়াল লাগানো থাকে। হ্যাঁ, যেকোনো সফটওয়্যার প্রতিষ্ঠানে থাকে। হ্যাঁ, যেকোনো সফটওয়্যার প্রতিষ্ঠান না, এমনি দোকানেও থাকে ওটা। তাহলে আমাদের ওইটা ক্লিয়ার। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা উপকরণ, যন্ত্রপাতি ও বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা। তার মানে কোনো একটা উপকরণ বা যন্ত্রপাতি বা কোনো ধরনের বর্জ্য সংরক্ষণ কিভাবে করবেন বা এই ব্যবস্থাটা কিভাবে নেবেন? দাহ্য বিষাক্ত পদার্থের পাশাপাশি ওয়ার্কশপের উপকরণ মানে কি টুলস, ইকুইপমেন্ট এবং বর্জ্য পদার্থ রাখার জন্য সঠিক সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে। এতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কাজের সুবিধা নিশ্চিত হয়। এবার একটা কোশ্চেনের উপর থেকে আমি এখানে দিয়েছি। তো এই প্রশ্নটা হলো, বিপজ্জনক পদার্থ ছাড়াও ওয়ার্কশপে কি কি সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে? তাহলে আমরা এখানে একটা ব্রিফ ডিসক্রিপশনে কি পড়েছি যে আমাদের দাহ্য বিষাক্ত পদার্থের পাশাপাশি ওয়ার্কশপে টুলস, ইকুইপমেন্ট এবং বর্জ্য পদার্থ রাখার জন্য সঠিক সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে। বর্জ্য পদার্থ রাখার জন্য কেন সঠিক ব্যবস্থা থাকতে হবে? যাতে আমাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়। বিষয়টা তো এরকম। এখানে লেখা আছে উপকরণ ব্যবহারযোগ্য সামগ্রী রাখার ব্যবস্থা থাকতে হবে, টুলস, ইকুইপমেন্ট সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে, বর্জ্য পদার্থ রাখার আলাদা ব্যবস্থা থাকতে হবে। ক্লিয়ার এটুকু? জি স্যার। জি। ওকে। তারপরে এখানে আরেকটা বিষয় যে ইম্পর্টেন্ট অফ সিকিউরিটি ইন এ ওয়ার্কশপ। তার মানে ওয়ার্কশপের নিরাপত্তার গুরুত্ব। কোনো একটা ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপ বলতে তো আমরা বুঝি যে যেখানে কাজের জায়গা, তাই না? যেখানে কাজ করা হয় সেখানে ওয়ার্কশপ বলে। তো ওয়ার্কশপের নিরাপত্তার গুরুত্বটা আসলে কি? ওয়ার্কশপের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষকে দুর্ঘটনা থেকে রক্ষা করে এবং যন্ত্রপাতি বা উপকরণের ক্ষতি ও হারানো প্রতিরোধ করে। সঠিক সংরক্ষণ ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। তাহলে এবার দেখেন পুরো জিনিসটা কিন্তু আপনার এই ব্রিফ
মানে ছোট একটা ব্রিফের ভিতরে কিন্তু চলে আসছে এটা, যে আপনার ওয়ার্কশপে কেন গুরুত্বপূর্ণ, আর এটা করার মাধ্যমে কি হবে, এবং করলে আপনার মানে আপনার উপকারটা কি হবে, সবকিছু কিন্তু এই দুটো লাইনের ভিতরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এইটি যখন আমি নিরাপত্তার সাথে আমি কোনো ওয়ার্কশপটা রাখবো, তখন কি হবে, যন্ত্রপাতি বা উপকরণের ক্ষতি ও হারানো প্রতিরোধ করে। তার মানে এই যন্ত্রপাতির মাধ্যমে অন্য কেউ কোনো ক্ষতি হতে হবে না, এবং যন্ত্রপাতি কিন্তু হারাবে না। ঠিক আছে? সঠিক সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। যখন আমি সঠিকভাবে সংরক্ষণ ব্যবস্থা ব্যবস্থাপনা করব, তখন কিন্তু নিরাপত্তা নিশ্চিত অটোমেটিক আমাদের কাছে হয়ে যাবে। এবার যদি বলে হোয়াই ইজ সিকিউরিটি নেসেসারি ইন এ ওয়ার্কশপ, এই নেসেসারি মানে কি, প্রয়োজন বোঝায়, দরকার বোঝায়। আর হোয়াই মানে কি, কেন, কেন মনে করেন সিকিউরিটি প্রয়োজন ইন এ ওয়ার্কপ্লেস, মানে ওয়ার্কশপের সিকিউরিটি কেন প্রয়োজন? ব্যক্তিগত ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য, জিনিসপত্রের ক্ষতি ও হারানো রোধ করার জন্য, দুর্ঘটনা আঘাতের ঝুঁকি কমায়, অবহেলা ও দায়বদ্ধতার সমস্যা এড়ানোর জন্য। আমি কি বোঝাতে পেরেছি এগুলা? জি স্যার। এই কোশ্চেনগুলো যখন পড়বেন, তখন আপনি ফিজিক্যাল লাইফে চলে যাবেন, যে আমি এখন একটা শপের দায়িত্বে আছি, কেন আমি এটা তালাবদ্ধ করে রাখবো, কেন আমি এটা সিকিউর করে রাখবো। ক্লিয়ার এটুকু সবার? স্যার। এই বাকিরা জি কথা স্যার। বলেন না কেন, ঘুমাচ্ছেন নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? যাচ্ছে। আচ্ছা, আর কি আছে? প্রেসিমন। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হলো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল, প্রবেশ নিয়ন্ত্রণ। ঠিক আছে? ওয়ার্কশপে প্রবেশ নিয়ন্ত্রণ এলাকার ধরন অনুযায়ী নির্ধারিত হয়। কম ঝুঁকিপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের তদারকি ছাড়াই প্রবেশ করতে পারে, তবে বেশিরভাগ টেকনিক্যাল এবং ভোকেশনাল ওয়ার্কপ্লেসে দামি যন্ত্রপাতি থাকার তদারকি প্রয়োজন হয়। তো এবার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট শুড বি কনসিডার ইন ওয়ার্কশপ ল্যাবরেটরি অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে? লেখা আছে ওয়ার্কশপ বা ল্যাবরেটরিতে প্রবেশ নিয়ন্ত্রণে কি কি বিবেচনা করতে হয়। তার মানে আপনি আপনার ওয়ার্কশপ যেখানে আপনি কাজ করেন, সেখানে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য আপনি কি কি বিবেচনা করতে পারেন। এখানে এই যে কনসিডার মানে বোঝাচ্ছে বিবেচনা করা। কি বোঝায়? বিবেচনা করা। কনসিডার মানে হলো বিবেচনা করা। তো আপনি এই যে ওয়ার্কশপ বা ল্যাবরেটরির যেই ইটা আছে, মানে প্রবেশের যে নিয়ন্ত্রণ, এই বিষয়ে কি কি বিবেচনা করতে হয়। শিক্ষার্থীদের প্রবেশাধিকার এলাকার উপর নির্ভর করে। কম ঝুঁকিপূর্ণ এলাকা তদারকি ছাড়াই প্রবেশের অনুমতি থাকতে পারে। তারপরে দামি যন্ত্রপাতি ব্যক্তিগত ঝুঁকি তৈরি করতে পারে। তার মানে কি কি হতে পারে, এই বিবেচনা করতে গেলে আপনার কি কি হতে পারে। ঠিক আছে? ওয়ার্কশপ পরিকল্পনার সময় শিক্ষার্থীদের প্রবেশ বিষয়টি বিবেচনা করতে হবে। মুক্ত প্রবেশ সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলে। ক্লিয়ার এটুকু? জি স্যার। হ্যাঁ, নাইম আছেন আপনি? নাইম আছেন আপনি? নাইম, আছি স্যার। কথা বলেন না কেন? স্যার আপনি আমার সময় ফোন দিয়েছেন স্যার, একটু খাওয়া দাওয়া করছিলাম স্যার, সেই সময় ফোন দিয়ে মাত্র একটু তারপরে তো গেছিলাম স্যার। এবার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ওয়ার্কশপে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত ময়লা পরিষ্কার, জানালা পরিষ্কার এবং ওয়াশিং ফ্যাসিলিটি জীবাণুমুক্ত করতে হবে। এবারে কোশ্চেনটা কেমন আছে, হাউ শুড মনে করেন ক্লিনেস বি মেনটেন্ড ইন এ ওয়ার্কশপ। ওয়ার্কশপে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কি বোঝা দিতে হবে আপনাদের। একটা ওয়ার্কশপে, একটা কাজের জায়গায় কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এগুলো বোঝা দিতে হবে। জি না স্যার। এটা পারবেন। এবার রিকোয়ারমেন্ট ফর সিস্টেম অফ ইনস্ট্রাকশন, শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা। শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা।
ব্যবহৃত শিক্ষা পদ্ধতি ওয়ার্কশপের নকশা ব্যবস্থাপনা নির্ধারণ করে। টিচার সেন্টার ইনস্ট্রাকশন সাধারণত ক্লাসরুম, ওয়ার্কশপ অথবা উভয় জায়গায় হয়ে থাকে। এবার হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর এ টিচার সেন্টার সিস্টেম অফ ইনস্ট্রাকশন? টিচার সেন্টার শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি কি? মানে এক কথায় হলো কেন্দ্রিক বোঝায়। এই সেন্টার বলতে কি বোঝাচ্ছে? কেন্দ্রিক বোঝাচ্ছে। একজন শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি কি এটা বোঝানো হয়েছে এখানে। তাহলে একজন শিক্ষক 30 বা তার বেশি শিক্ষার্থীর দায়িত্ব থাকতে পারেন, তবে ছোট ক্লাসে শিক্ষা আরো কার্যকর হতে পারে, এই একটা বিষয়। তারপরে ক্লাসরুমে মানে মনে করেন তাত্ত্বিক ক্লাস, তারপরে টিউটোরিয়াল, গ্রুপ ডিসকাশন এবং সাধারণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। শিক্ষক ও শিক্ষার্থীর জন্য সরানো যায় এমন চেয়ার ও ডেস্ক থাকতে হবে। তারপরে কক্ষে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট, তারপরে কি লেখা আছে, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড না এটা, হ্যাঁ হোয়াইট বোর্ড, প্রজেক্ট স্ক্রিন থাকতে হবে। তার মানে এক কথা হলো একজন শিক্ষক কেন্দ্রিক শিক্ষার পদ্ধতি প্রয়োজনীয়তা কি কি? আপনি একজন শিক্ষক, এখন এই শিক্ষক কেন্দ্রিক শিক্ষা আপনি দিবেন, এই শিক্ষাটা দেওয়ার সময় আপনার কি কি প্রয়োজন হবে? আপনার অবশ্যই তো একটা অডিও বা ভিজুয়াল ইকুইপমেন্ট প্রয়োজন হবে, তারপরে প্রজেক্টর প্রয়োজন হবে, হোয়াইট বোর্ড প্রয়োজন হবে, তাই না? তারপরে মনে করেন ওই যে আমাদের যেই আছে চকবোর্ড যেটা আছে, এটা আমাদের আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? ওয়ার্কশপে সাধারণত প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব ওয়ার্ক প্লেস থাকে, তবে কিছু যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার করা হতে পারে। তার মানে মোট কথা হলো আপনি একজন টিচার, এই টিচার হওয়ার পরে আপনি যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা দেওয়ার ক্ষেত্রে আপনার মানে প্রয়োজনীয় যে পদ্ধতিগুলো আছে সেগুলো কি কি? বুঝতে পেরেছেন এটা? জি স্যার। বাকিরা কথা বলেন না কেন? বাকিরা বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। না বুঝতে পারলে বলতে হবে যে আমি বুঝিনি। এবার সেলফ বেস লার্নিং এনভায়রনমেন্ট, স্বগতির শিক্ষার পরিবেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসেন। সেলফ বেস লার্নিং এনভায়রনমেন্ট হলো স্বগতির শিক্ষা পরিবেশ। সেলফ বেস লার্নিং এ শিক্ষার্থীরা নিজের গতিতে কাজ সম্পূর্ণ করে। ওয়ার্কশপ ও রিসোর্স এরিয়া এমনভাবে সাজাতে হয় যাতে বিভিন্ন শিক্ষার কার্যক্রম ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত হয়। এখন সেলফ বেস লার্নিংটা আমি আপনাকে যদি একটু বুঝিয়ে বলি, সেলফ বেস লার্নিংটা হলো স্বগতিতে, মানে কি আপনার গতিতে আপনি শেখেন, এরকম একটা বিষয়, ঠিক আছে? আপনি কাউকে এখানে নেন না, আপনি কোনো মনে করেন টিচারকে নেন না, কোনো মেন্টরকে নেন না, কোনো ট্রেইনারকে নেন না, আপনি কি করেন নির্দিষ্ট বইয়ের মাধ্যমে বা সিবিএলএম এর মাধ্যমে নিজে নিজে পড়েন, নিজে নিজে মনে করেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, নিজে নিজে প্রশ্ন বানান এবং নিজে নিজে কি করেন, নিজেকে যাচাই করেন। আমি কি বুঝতে পেরেছি সেলফ বেস লার্নিং কি? জি স্যার। এবার বলছে কি জি হোয়াট স্যার। আর দ্য রিকোয়ারমেন্ট ফর এ সেলফ বেসড লার্নিং এনভায়রনমেন্ট? সেলফ বেসড লার্নিং এর প্রয়োজনীয়তা কি কি? শিক্ষার্থীরা, আর আপনারা এটা মাথায় রাখবেন, এখানে কখনো শিক্ষার্থী ব্যবহার করবেন না, যত জায়গায় আপনারা লিখবেন সবসময় প্রশিক্ষণার্থী লিখবেন। তো শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের গতিতে অগ্রসর হয়। এবার বলেছে যে সেলফ বেসড লার্নিং এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা কি কি? ঠিক আছে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের গতিতে অগ্রসর হয়। ট্রেনিংয়ে তত্ত্ব ও ব্যবহারিক দক্ষতা একসাথে অন্তর্ভুক্ত থাকে। তার পরবর্তী ধাপে যাওয়ার আগে শিক্ষার্থীদের নির্ধারিত মান অনুযায়ী প্রতিটি কাজ সম্পন্ন করতে হয়। তারপরে ট্রেনিং এরিয়াতে পর্যাপ্ত ইকুইপমেন্ট সহ ওয়ার্কশপে আলাদা রিসোর্স এরিয়া থাকতে হবে। তারপরে দেখা যাচ্ছে রিসোর্স এরিয়াতে লিখিত উপকরণ, অডিও ভিজুয়াল প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম, ডেমনস্ট্রেশন এবং শিক্ষকদের সাথে আলোচনা করার সুযোগ থাকতে হবে। তারপরে স্টুডেন্ট সেন্টার লার্নিং সেন্টার লার্নিং এর জন্য ওয়ার্কশপ ও রিসোর্স সেন্টার পুনর্বিন্যাস করা লাগতে পারে। এখান থেকে আপনি যে কোনো 3-4টা মানে সর্বনিম্ন 5টা আপনি পয়েন্ট এখান থেকে নিয়ে নেবেন। এখানে আরো সহজ সহজ কিছু পয়েন্ট আছে। যদি আমরা এখানে দেখি সেলফ বেস লার্নিং এর জন্য সুশৃঙ্খল ওয়ার্কশপ, রিসোর্স এরিয়া, সঠিক স্টোরেজ এবং নিরাপদ কাজের পরিবেশ প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে কার্যকরভাবে শিখতে পারে। তাহলে আমার সঠিক একটা ওয়ার্কশপ, রিসোর্স এরিয়া,
তারপরে স্ট্রেস মানে কি সঠিক সঠিক জায়গা ও নিরাপদ কাজের পরিবেশ, যার মাধ্যমে কি করতে পারে, যারা সেলফ বেস লার্নিং ট্রেইনি তারা কিন্তু স্বাধীনভাবে এবং কার্যকরভাবে শিখতে পারে। তাহলে এখন প্রয়োজনীয়গুলো বুঝতে পারছেন? আপনাকে বলছে যে সেলফ বেস লার্নিং এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা কী কী, মানে আপনি যে সেলফ বেস লার্নিং একটা এনভায়রনমেন্ট পরিবেশ তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হতে পারে, এখানে প্রয়োজনগুলো লেখা আছে। ক্লিয়ার এটুকু সবার? স্যার এখানে প্রয়োজন কয়টা লিখলে ভালো হইবে? সর্বনিম্ন 5টা বা 6টা আপনি এখানে উল্লেখ করবেন, আর অ্যাসেসমেন্টের দিনে 4-5টা লিখলেই হবে। মানে স্ট্যান্ডার্ড নিয়ম হলো 3টার উপরে যাবেন। আর যদি আপনাকে সর্বোচ্চ মনে করেন 5টা বলতে পারেন, এই জন্য আপনি 5-6টা এখান থেকে নিয়ে নেবেন। আমি 13টা দিয়ে দিয়েছি, আপনার প্রশ্ন পছন্দ মতো 5-6টা এখান থেকে নিয়ে নেবেন। জি স্যার, ঠিক আছে। আমি একটু বেশি দিয়ে দিয়েছি যে আপনার কোনটা ভালো হয়, কারণ কি সবার কাছে তো সবগুলো ভালো হবে না, ভালো লাগবে না। এই জন্য যার কাছে যেটা ভালো মনে হয় সেইভাবে করে নেবেন। তারপরে এখানে আছে প্ল্যানিং অ্যান্ড ফ্যাসিলিটি এ সিস্টেম অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর ফ্যাসিলিটি পরিকল্পনা কি? ঠিক আছে, ফ্যাসিলিটি মানে কি, পরিকল্পনা কি? তো এখানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যদি আপনাকে বলা হয় কম্পিটেন্সি বেসড ট্রেনিং, আপনারা করতেছেন কি সিবিটি অ্যান্ড এ, তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এটা হলো সিবিটি আর এটা হলো অ্যাসেসমেন্ট, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এবার যদি আপনাকে বলে যে একজন অ্যাসেসর সিবিটি কি, আর যদি বলে সিবিটি অ্যান্ড এ এটা কি, তখন কিন্তু এই দুটো কোশ্চেন কিন্তু মাস্ট নো নলেজ। আপনি সিবিটি অ্যান্ড করতেছেন কিন্তু আপনি জানেন না সিবিটি কাকে বলে, যদি আমি প্রথম ক্লাসে এগুলো বুঝিয়েছি। তো কম্পিটেন্সি বেসড ট্রেনিং শিক্ষক শিক্ষার্থীদের কাজের সময়সূচি এমনভাবে নির্ধারণ করেন যাতে কাজের ধারা ঠিক থাকে এবং প্রয়োজনীয় অপেক্ষা না হয়। এই পদ্ধতিতে কম ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়াল লাগে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন অ্যাসেসমেন্ট ব্যবহার করা হয়। এখানে নিচে গেলে একটু ক্লিয়ার হবে আপনাদের সিবিটি কাকে বলে। আমি এখানে একটু অন্যভাবে বলেছি। হোয়াট আর দ্য ফিচার অফ প্ল্যানিং ফ্যাসিলিটি ফর কম্পিটেন্সি বেসড ট্রেনিং, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর জন্য ফ্যাসিলিটি পরিকল্পনা বৈশিষ্ট্য কি কি? ঠিক আছে, শিক্ষক শিক্ষার্থীদের কাজের সময়সূচি নির্ধারণ করেন যাতে কাজের ধারা ঠিক থাকে। তার মানে এক কথাই হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো, এক কথায় যদি আমি বলি কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো কোনো একটা কম্পিটেন্সির উপরে বেস করে যে ট্রেনিংটা প্রোভাইড করা হয় তাকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং বলে। আর কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট আসলে কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো অ্যাসেসমেন্ট হলো এই ট্রেনিংটার পরে মূল্যায়ন করার জন্য যে মূল্যায়ন প্রক্রিয়াটা ব্যবহার করা হয় তাকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বলা হয়। এই দুটো কোশ্চেন কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, আরেকবার একটু রিপিট করেন। আরেকবার রিপিট করতেছি, স্যার, কম্পিটেন্সি বলেন বেসড স্যার। ট্রেনিং হলো কোন একটি প্রশিক্ষণ পদ্ধতি যা কম্পিটেন্সির উপরে বেস করে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এই প্রশিক্ষণ শেষে যে মূল্যায়ন পদ্ধতি নেওয়া হয় তাকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বলে। তার মানে মোট কথা হলো ট্রেনিং হলো প্রশিক্ষণ পর্যন্ত এবং অ্যাসেসমেন্ট হলো প্রশিক্ষণের পরে যে অ্যাসেসমেন্টটা নেওয়া হয় সেটাই হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। তবে অবশ্যই এটা ইন্ডাস্ট্রি ডিটারমেন্ট মেনেই তারপরে ট্রেনিংটাও হবে এবং অ্যাসেসমেন্টটাও হবে। তাহলে আমরা যেটা পড়েছিলাম এখানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর ফ্যাসিলিটির পরিকল্পনা বৈশিষ্ট্য কি কি হতে পারে, তারপরে ক্লাস সেটের প্রয়োজন না থাকার কম ইকুইপমেন্ট লাগে, তারপর প্রয়োজন অনুযায়ী ম্যাটেরিয়াল কেনা যায় এবং কম ম্যাটেরিয়াল সংরক্ষণ করতে হবে, এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এটুকু এখানে 10টা পয়েন্ট দিয়ে দিচ্ছি, আপনার 5টা বা 6টা এখান থেকে লিখলেই হবে। তারপরে কারিকুলাম অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু এটা ভাইভাতে ধরতে পারে। কারিকুলাম অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং তার মানে কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর পাঠ্যক্রম আসলে কি? কারিকুলাম। তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর কারিকুলাম এমন হতে হবে যাতে নমনীয় শিক্ষা, পূর্বের শিক্ষার মূল্যায়ন, মডিউল ট্রেনিং এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করে। তার মানে মোট কথা হলো এই যে কারিকুলাম বলতে কি বুঝি? কারিকুলাম বলতে বুঝি কোনো একটা ট্রেনিং বা প্রশিক্ষণের কি বোঝায়? প্রশিক্ষণটা কিভাবে নেওয়া হবে, কি কি করানো হবে তার পরিপূর্ণ একটা কি বলে, পরিপূর্ণ একটা লিখিত একটা গাইডলাইন, যার মাধ্যমে আমরা কিন্তু একটা প্রশিক্ষণ নিয়ে থাকি।
তাহলে এটা কেমন হতে হবে? এটা নমনীয় হতে হবে। এটা নমনীয় শিক্ষা। আপনি খুবই একটা স্ট্রং একটা কারিকুলাম তৈরি করলেন, যে কারিকুলামের মাধ্যমে আপনি কিন্তু ট্রেনিংই দিতে পারলেন না কাউকে। আপনি যে প্রশিক্ষণ প্রদান করবেন, আপনার কারিকুলামটা এতটা স্ট্রং যে আপনার ট্রেনিটা চলে গেল। তখন কিন্তু এটা হবে না। তাহলে আপনার কারিকুলামটা এমন হতে হবে যেটা নমনীয় এবং আপনার তার যে পূর্বের শিখার যে মূল্যায়নটা শেখানোর জন্য কারিকুলামটা সেটা করে দেয়। তার মডিউল ট্রেনিং ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করে। আপনি এমন কারিকুলাম তৈরি করবেন যেখানে কিনা দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে হয়। তাহলে এবার যদি বলা হয় যে আপনি যে কারিকুলামটা তৈরি করবেন এখানে কি, কি থাকতে হবে? এখানে কিন্তু বলতে পারেন যে নমনীয় শিক্ষা প্রদান, নমনীয় শিক্ষা ধারাটা থাকতে হবে। তার পূর্বে শিক্ষার মূল্যায়ন থাকতে হবে। তো দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে হবে। ৩ টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। এবার বলেছে এখানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা কি, কি? তার মানে বলছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এ কারিকুলামের প্রয়োজনীয়তা কি, কি? খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ট্রেনার হিসেবে এটা কিন্তু ভাইভাতে ধরবে এবং মাস্ট টু নলেজ। তার মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং আপনি একজন ট্রেনার হিসেবে আপনি একটা ট্রেনিং দিবেন। এখন এই ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আপনার কারিকুলামটার প্রয়োজনীয়তা কি, কি বা প্রয়োজন কেন? পূর্বে শিখার জন্য মূল্যায়ন ও স্বীকৃতি দিতে হবে। তারপরে কারিকুলাম মডিউল ফর্মে থাকতে হবে। তার মানে কি? আপনি তারপরে ট্রেনিং পাথওয়ের ব্যবস্থা থাকতে হবে। সম্ভব হলে প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে প্রজেক্ট ওয়ার্ক বলতে বোঝাচ্ছে এখানে ধাপে, ধাপে। তার মানে আমরা ওয়ার্ড একবার করি, পাওয়ার পয়েন্ট একবার করি, এক্সেল একবার করি। এই যে আমরা ধাপে, ধাপে কাজ করি এটাকে বলে প্রজেক্ট ওয়ার্ক। এর মাধ্যমে কনটেন্ট ও কম্পিটেন্সি একত্রিত করতে হবে। তারপরে প্রবলেম সলভিং সহ গুরুত্বপূর্ণ কম্পিটেন্সি উন্নয়ন করতে হবে। তারপরে এখানে লেখা আছে বিভিন্ন লার্নিং স্ট্র্যাটেজি ও সেগুলো সহজ ব্যবহার নিশ্চিত করতে হবে। শেখার প্রক্রিয়া ট্রেনিং আউটকাম উভয়ের উপর গুরুত্ব দিতে হবে। তার মানে মোট কথা আপনি যখন এই যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এ আপনি কারিকুলামটা ব্যবহার করবেন এই প্রয়োজনটা কিন্তু এগুলো করতে হবে। প্রয়োজনীয় এগুলো কিন্তু আপনার ব্যবহার করেই আপনার মানে এই ট্রেনিং এ আপনার কারিকুলামটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার এটুকু সবার? আমি সম্পূর্ণ সবগুলো বললাম না। এখান থেকে যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এর নিচেরগুলা একটু সহজ আছে। এই যে অর্জিত কম্পিটেন্সি সম্পর্কে রিপোর্ট ও ফিডব্যাক দিতে হবে। তার মানে কি? ওই কারিকুলামের ভিতরে সবকিছু আপনার উল্লেখ থাকবে যে আপনি আপনার ট্রেইনি সে যখন কাজটা সাবমিট করবে তখন তাকে আপনি ফিডব্যাক দিবেন। সেটা স্যান্ডউইচ ফিডব্যাক হোক, যেই ফিডব্যাক হোক আপনি তাকে দিলেন। তারপর কম্পিটেন্সি মানে মোট কথা হলো আপনার পুরো কারিকুলামের ভিতর লেখা থাকবে যে আপনি আসলে কি করবেন ট্রেনিং সেশনে। ক্লিয়ার কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা। জি স্যার। এবার বলছে যে ওয়ার্কশপ বা ল্যাবরেটরিতে লার্নিং রিসোর্স ব্যবহারের প্রভাব কি, কি? লার্নিং রিসোর্স, ঠিক আছে? তারপর বলছে যে ওয়ার্কশপ বা ল্যাবরেটরিতে লার্নিং রিসোর্স ব্যবহারের প্রভাব কি, কি? এখন লেখা আছে লার্নিং রিসোর্সের ধরন ও পরিমাণ ফ্যাসিলিটির সংগঠনের উপর প্রভাব ফেলে। এটা একটু কঠিন যদি মনে হয় তাহলে আপনারা বাদ দিয়ে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, ৭ টা পয়েন্ট আছে। ৭ টা পয়েন্টের ভিতর থেকে ৩-৪ টা পড়লেই হবে। তারপর এখান থেকে যেটা সহজ মনে হয়, মনে করেন আমি সবগুলো সিভিএলএম থেকে নিয়েছি, একটাও বাইরে থেকে নিইনি। এই জন্য আমি যে মনে করেন নিজে থেকে আরো ৫ টা বানায়া দেবো আমি তা দিই নাই। আমি চাই যে পুরো সিভিএলএম আগে আপনি ক্লিয়ার করেন, তারপর আমি শর্টভাবে আপনাদেরকে আরো সাজেশন দিব, সেগুলো পড়বেন। ওইগুলো পড়লে আরো সহজ হয়ে যাবে। তো এখানে বলেছে যে ওয়ার্কশপ বা ল্যাবরেটরিতে লার্নিং রিসোর্স ব্যবহারের প্রভাব কি, কি? আপনি যে আপনার ওয়ার্কশপে লার্নিং রিসোর্স ব্যবহার করবেন এর প্রভাব কি, কি হতে পারে? কি, কি হতে পারে? তো মনে করেন আগের ট্র্যাডিশনাল ক্লাসরুমে ডেস্ক, ব্ল্যাকবোর্ড, তারপর ক্রাফটবোর্ড, তারপর ডিসপ্লে বোর্ডের মতো সীমিত ইকুইপমেন্ট ছিল। আধুনিক ক্লাসরুমে উন্নত হার্ডওয়্যার ও টেকনোলজি বেসড ট্রেনিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পেরেছেন প্রভাবটা জিনিসটা কি? তারপর ইকুইপমেন্ট ও লার্নিং ম্যাটেরিয়ালের প্লেসমেন্ট ও স্টোরেজ নতুন সংগঠন সংগঠনগত সমস্যা তৈরি করে। তার মানে কি ইকুইপমেন্ট ও লার্নিং ম্যাটেরিয়াল এর প্লেসমেন্ট ও স্টোরেজ নতুন সংগঠনগত সমস্যা তৈরি করে। তাহলে এই কিন্তু একটা প্রভাব। তারপর ট্রেনিং ও লার্নিং স্ট্র্যাটেজি ওয়ার্কশপের সংগঠনের উপর প্রভাব ফেলে। তার মানে কি লার্নিং রিসোর্স কিন্তু বিভিন্ন ব্যবহারে বেশ কিছু সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার লার্নিং রিসোর্স এখানে লেখা আছে আপনাদের
হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছিল যে লার্নিং রিসোর্স জিনিসটা কি। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের লার্নিং রিসোর্স কাকে বলে। তো লার্নিং রিসোর্স হলো ইন্ডাস্ট্রি সেক্টরে কাজের জন্য মানুষকে প্রশিক্ষণ দিতে লার্নিং ফ্যাসিলিটিতে বিভিন্ন শিক্ষা উপকরণ। এই রিসোর্স বলতে বোঝায় কি উপকরণ। আর যদি ইকুইপমেন্ট বলা হয় তাহলে সেটা হবে হলো উপাদান। আর রিসোর্স বললে উপকরণ। উপকরণ প্রয়োজন হয়। এইটাই হলো লার্নিং রিসোর্স। তার মানে ইন্ডাস্ট্রি সেক্টরে বা যেকোনো মানে ওয়ার্কশপে কাজের জন্য মানুষকে প্রশিক্ষণ দিতে লার্নিং ফ্যাসিলিটিতে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রয়োজন হয়, সেটা হলো লার্নিং রিসোর্স। এখন যদি আপনাকে বলা হয় হোয়াট লার্নিং রিসোর্স মে বি নিডেড ইন এ লার্নিং ফ্যাসিলিটি, লার্নিং ফ্যাসিলিটিতে কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন হতে পারে। আপনি একটা লার্নিং ফ্যাসিলিটি মানে পরিবেশ তৈরি করবেন, সেখানে কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন হতে পারে। আপনার টেক্সট বুক প্রয়োজন হতে পারে, তাহলে ওই যে আমাদের যে বইটা থাকে সেটা কিন্তু একটা লার্নিং রিসোর্স। তারপরে ওয়ার্কশপ ম্যানুয়াল, টেকনিক্যাল ইনফরমেশন, আমাদের ওয়ার্কশপের ম্যানুয়ালটা, তারপর টেকনিক্যাল ইনফরমেশনটাও কিন্তু আমাদের একটা লার্নিং রিসোর্স। মানে শেখার এক কথা শেখার উপকরণকে ইংলিশে লার্নিং রিসোর্স বলা হয়। পণ্য, তথ্য, প্রশিক্ষকের তৈরি শিক্ষা উপকরণ, তারপরে ভিডিও, তারপরে সিডিও, অডিও টেপ, পণ্য নমুনা, স্লাইড, তারপরে স্লাইড, টেপ প্রেজেন্টেশন, মডেল। আমি কি বোঝাতে পেরেছি লার্নিং রিসোর্স কাকে বলে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে উপকরণ প্রয়োজন হতে পারে। যদি এবার বলে যে লার্নিং রিসোর্স কোথায় প্রয়োজন হতে পারে, ইন্ডাস্ট্রি ট্রেনিং এর জন্য লার্নিং ফ্যাসিলিটিতে বই, ম্যানুয়াল, ভিডিও, সিডি, প্রেজেন্টেশন ও মডেলের মতো বিভিন্ন শিক্ষা উপকরণ প্রয়োজন হতে পারে। আচ্ছা, এবার হলো ইকুইপমেন্ট। তাহলে আমরা একটু পড়েছি কি রিসোর্স। রিসোর্স বলতে আমাদের উপকরণ, আর ইকুইপমেন্ট বলতে কি বোঝাচ্ছে যন্ত্রপাতি বা উপাদান বোঝানো হয়। ঠিক আছে? তাহলে লার্নিং ফ্যাসিলিটিতে শিক্ষা উপকরণ ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হয়। এবার যদি বলা হয় হোয়াট ইকুইপমেন্ট মে বি রিকোয়ার্ড ইন এ লার্নিং ফ্যাসিলিটি, লার্নিং ফ্যাসিলিটিতে কি কি যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে। ওই জায়গায় বলা হয়েছিল কি 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 লার্নিং রিসোর্স, এখানে বলা হয়েছে লার্নিং ইকুইপমেন্ট। তাহলে লার্নিং ইকুইপমেন্ট কি কি হতে পারে? টেলিভিশন সেট বা আপনি কম্পিউটার দিতে পারেন, সেটাও হবে। তবে ডিভিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ারও কিন্তু আমার একটা যন্ত্রপাতির ভিতরে পড়ে যাবে। কম্বিনেশন ভিসিআর অ্যান্ড স্ক্রিন ভিসিআর, এটা মনে করো অনেক পুরাতন, এটা এখন লাগে না। অডিও ক্যাসেট প্লেয়ার, এটা অনেক পুরাতন, এখন এটা লাগে না। তারপরে স্লাইড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর তো আমরা বুঝি, তার মানে কোন একটা প্রজেক্টর, সেখানে মনে করেন স্লাইড প্রেজেন্ট হচ্ছে, এটাই বোঝানো হয়েছে। স্লাইড অডিও, তারপর সিনক্রোনাইজড প্লেয়ার, তারপর অডিও স্লাইড অডিও সিনক্রোনাইজড প্লেয়ার, তারপরে ওএসপি, এগুলো সব পুরাতন। আপনি এখানে ইউনিক ইউনিক দিয়ে দিতে পারেন, প্রিন্টার দিতে পারেন, কম্পিউটার দিতে পারেন, তারপরে প্রজেক্টর দিতে পারেন, ডিভিডি দিতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? যদি আপনাকে বলে যে ইকুইপমেন্ট গুলো কি কি? জি স্যার, বুঝতে পারছি। তবে স্যার এই যে কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো পুরাতন, হ্যাঁ, আমরা যদি এইগুলা লিখি তাহলে কি কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নেই। এসএসআরকে বুঝিয়ে দিবেন, যেটা সার্চ করবেন পড়ার সময়, যেটা সার্চ করবেন একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝিয়ে দিলেই হবে। কারণ কি অনেক এসএসআর আছে নিজেরাই সিভিএলএম পড়ে না। এটা হলো বিষয়। তো এটুকু আমাদের ক্লিয়ার। এরপরে যদি আমি কিন্তু এখানে সামারিটা আর বলতেছি না, এখানে আপনারা সামারিটা পড়ে নেবেন। তো পেপার বেস রিসোর্স, কাগজ ভিত্তিক শিক্ষা উপকরণ। পেপার বেস রিসোর্স সঠিকভাবে সংরক্ষণ করতে বুকশেলফ, তারপরে ফিলিং ক্যাবিনেট বা বুক ক্যাবিনেট ব্যবহার করা হয়। পেপার বেস রিসোর্স তার মানে কি আমাদের কাগজপাতি, এই যে রিসোর্সগুলো আছে, কাগজপাতির যে উপকরণগুলো আছে, তার মানে মনে করেন এইটার ডকুমেন্ট, ওইটার ডকুমেন্ট, এইটা আসলে কিভাবে সংরক্ষণ করবেন বা এই জিনিসটা কি, এটাই আর কি বোঝানো হয়েছে। যেরকম বুক ক্যাবিনেট, তারপরে বুকশেপ, তারপরে ফিলিং ক্যাবিনেট, এগুলো কিন্তু একটা একটা ড্রয়ার, এই ড্রয়ারের ভিতরে রেখে কিন্তু আমরা এটা করতে পারি। তো বলছে কি হাউ শুড পেপার বেস রিসোর্স, পেপার লার্নিং রিসোর্স বি স্টোর, পেপার বেস লার্নিং রিসোর্স কিভাবে সংরক্ষণ করতে হবে।
তার মানে পেপার বেস লার্নিং বলতে বোঝাচ্ছে, আমি একটু কথা আবার বললাম, আবার রিপিট করতেছি, কোনো একটা পেপার, যে পেপারটা খুবই গুরুত্বপূর্ণ বা কোনো কারো সাইন করা আছে, কারো ডকুমেন্ট, এটা বোঝানো হয়েছে। তো এইটা আপনি কিভাবে সংরক্ষণ করতে হবে? পেপার বেস লার্নিং ইংলিশে সংরক্ষণের জন্য বুক শেপ বা ফিলিং ক্যাবিনেট কার্যকর। তার মানে আমাদের প্রতিটা ক্লাসে তো আমাদের একটা ড্রয়ার থাকে, সেই ড্রয়ারের নামগুলো এখানে উল্লেখ করে দিয়েছে, এইটাই আর কি। তবে ধুলোবালির সমস্যা না থাকলে হ্যান্ড কভার বই ও বড় কি লেখেছে পাবলিকেশন ওপেন শেপ রাখা যায়। তার মানে ধুলির সমস্যা না থাকলে আমরা কিন্তু হ্যান্ড কভার বই এগুলো আমরা রাখতে পারি। তারপর ধুলোবালির সমস্যা বেশি হলে গ্লাস ডোর বুক ক্যাবিনেট ব্যবহার করা লাগতে পারে। ঠিক আছে, তো যদি ধুলোবালির বেশি মানে ধুলোবালির বেশি সমস্যা হয় তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে ওয়ার্কশিট বা ওয়ার্কবুকের মতো লসলেস বা স্লিম উপকরণ ফিলিং ক্যাবিনেটে রাখা সবচেয়ে ভালো। আমি কি বুঝতে পেরেছি এটুকু? জি স্যার। আচ্ছা, এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এখানে একটু শর্টভাবে দেওয়া আছে, আপনারা এটুকু পড়ে নিন। তারপর ওয়ার্ক প্লেস কনসিডারেশন, এই কনসিডারেশন মানে বিবেচ্য বলতে বিবেচনাযোগ্য বোঝানো হয়েছে। কনসিডারেশন আমি আবারও একটু আগে বলেছিলাম, আবারও বলতেছি, কনসিডারেশন মানে কি বিবেচনা করা বা যেটা বিবেচনাযোগ্য এটা। তো কর্মক্ষেত্রের বিবেচনাযোগ্য বিষয়। তাহলে ওয়ার্কশপে নিরাপদ ও কার্যকর কাজের জন্য পর্যাপ্ত ওয়ার্কপ্লেসে এবং সঠিক ইকুইপমেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। হোয়াট আর দ্য ওয়ার্কপ্লেস কনসিডারেশন ইন এ ওয়ার্কশপ? ওয়ার্কশপের কর্মক্ষেত্রের বিবেচ্য বলতে কি বোঝানো হয়েছে? বিবেচনাযোগ্য বিষয় কি কি? তার মানে আপনি ওয়ার্কশপে যে কর্মক্ষেত্রগুলো থাকবে এখানে বিবেচনা করার মতো বিষয়গুলো কি কি হতে হবে? নিরাপদ কাজ ও সহজ চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। তার মানে এখানে কিন্তু বলা হয়েছে যে ওয়ার্কশপে যেখানে আপনি কাজ করবেন সেখানে বিবেচনাযোগ্য বিষয় কি কি বিবেচনা করতে হবে, কি 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 বিবেচনা করতে হবে? নিরাপদে কাজ এবং সহজভাবে চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। তার মানে সে নিরাপদেও কাজ করবে এবং জায়গাটা যেন সহজ হবে না, সবার জন্য উপযুক্ত হয়ে তারপরে একটা বড় একটা ওয়ার্ক প্লেস কিন্তু থাকতে হবে। তারপর লেখা আছে নিরাপদ ও কার্যকর ওয়ার্ক স্টেশন অ্যারেঞ্জমেন্ট নিশ্চিত করতে হবে। তারপরে লেখা আছে ওয়ার্ক স্টেশনে খালি জায়গা থাকতে হবে, তাপ শব্দ বা কাজের ধরন অনুযায়ী অতিরিক্ত জায়গা লাগতে পারে। তার মানে ওয়ার্ক স্টেশনে খালি জায়গা কিন্তু থাকতে হবে, তাপ শব্দ কিন্তু থাকা যাবে না, যার কারণে কিন্তু সবাই কিন্তু নিরাপত্তা ইনশিওর হবে সবার। বুঝতে পেরেছেন এটুকু? জি ক্লিয়ার? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাক, কারণ বেশি হয়ে গেলে আপনাদের মাথার উপর থেকে চলে যাবে। আচ্ছা স্যার। আমাদের আজকে 14 পর্যন্ত থাকলো, তাই না? 14 পেজ পর্যন্ত, তাই না? 14 পেজ মনে হয়। এই 14 পেজের ভিতরে কারো কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন আছে যে আমি এটা বুঝতে পারি নাই? এখানে সবকিছুই বোঝার বিষয়, বোঝা উচিত। এখানে একজন কর্মী হিসেবে বা একজন ট্রেনার হিসেবে আপনি কি করবেন তাই এখানে শুধুমাত্র আপনার সামনে প্রেজেন্ট করছে। আপনি কোশ্চেনগুলো পড়ার সময় আপনি কি করবেন? কোশ্চেনগুলো পড়ার সময় আপনি পুরো একদম আপনার ফিজিক্যাল লাইফে চলে যাবেন যে না, আমি আসলে ওই ওয়ার্কশপের ভিতরে আছি, আমি ওই প্রশিক্ষণের ভিতরে আছি, এখন আমি কি করব বা কি করা উচিত। তাহলেই আপনি সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। কার কোনো কোশ্চেন আছে?